দর্শক সবাইকে আমন্ত্রণ। নিউজ 24 সকাল 7টার সংবাদ, আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। নতুন বাস এখনই নয়, পুরনো বাসগুলোকে রং চং করেই রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। আগামী 1 এপ্রিল থেকে ঘাটারচর মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্পটি। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জোরে সোরে এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ। কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রজনীগন্ধা, সিটি লিংক সহ অন্তত 5টি কোম্পানির 50 জনের বেশি মালিকের অন্তত 165 বাস চলছে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প চালু করতে চান কর্তৃপক্ষ। এসব জরাজীর্ণ বাসের উপর ভর করে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। তবে এসব বাসেই লাগানো হবে নতুন রং। পুরনো এসব বাসগুলোকেই ভেতরের সিট সহ যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে। বাসের ভেতরের দুরবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। অনেকে ভাবছে যে এখানে নতুন বাস দিয়ে শুরু করে না কেন। নতুন বাস দিয়ে এই মুহূর্তে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। প্রতি গাড়ি প্রতি 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং সেটা 4.5% ইন্টারেস্টে 2 বছরের মধ্যে পরিশোধযোগ্য। সেই টাকা দিয়ে গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, তারপরে গাড়িগুলো রুটে যাবে। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক হেল্পারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনো নিশ্চিত না। তবে পাইলট প্রকল্প চালুর আগে এই রুটে বাস স্টপেজ টিকিট কাউন্টার করে দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। কোম্পানি যদিও ফুল ফ্লেজেড জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে না, তারপরেও শ্রমিকদেরকে, ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে বেতন ভিত্তিক চালাতে হবে, তাদের ড্রেস কোড থাকবে। এখনও ডেইলি বেসিসে আমরা আগে আপাতত শুরু করব, পরবর্তী পর্যায়ে ওইটাকে আমরা মান্থলি বেসিসে নিয়ে যাব। এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহন শ্রমিক যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা। মালিকও পয়সা পাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। সরকার যদি যেভাবে বলতেছে কাজটা যদি সেভাবে হয়, সরকারের ছত্রছায়ায় থাকাই ভালো। বাসের পিরাপিরি তো এক কোম্পানি হলে ভালো হয়। সব মিলিয়ে পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর মতিঝিল রুটে তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও অন্তত 4 মাস। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাজশাহী শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের চরখানপুর গ্রামের মানুষ অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনকি কয়েক বছর ধরে তারা পুলিশও কখনো চোখেই দেখেনি। অভিভাবক হিসেবে শুধুমাত্র বিজিবিকে চেনেন তারা। এসব এলাকায় সীমান্তের টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনের ক্যামেরা ছিলেন লিটন বাবু। ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম চরখানপুর, যেখানে প্রায় 2,500 মানুষের বসবাস। পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন এই গ্রামটিতে যাতায়াতের একমাত্র উপায় নৌকা। আশেপাশে হাট বাজার না থাকায় এখানকার বাসিন্দারা নির্ভরশীল রাজশাহী শহরের উপর। বর্ষাকালে নদীপথে যাতায়াত কিছুটা সহজ হলেও শুষ্ক মৌসুমে ভোগান্তির শেষ নেই। ভারতীয় সীমান্তের কিছু অংশ পাড়ি দিয়ে আসতে হয় খিদিরপুর খেয়াঘাটে। এর কিছুটা পথ নৌকায় ও পরে পায়ে হেঁটে রাজশাহী শহর। এখানে তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, যেখানে বিক্রি করে দেবে নিয়ে চলে যাবে। এখান থেকে যাই আমাদেরকে বিক্রি করতে হয়। আর সামান্য অল্প একটু জায়গা আছে, জায়গাটার মধ্যে আমাদের বাস করা খুব সমস্যা। বর্ডার এলাকায় বিজিবি না থাকলে আমরা থাকতে পারবো না। তো সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য বিজিবি তাদের এই টহল অব্যাহত রেখেছে। সীমান্ত পাহারার পাশাপাশি চরের মানুষের নিরাপত্তায়ও তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। রাজশাহীর বিজিবি অধিনায়ক বলছেন, চরটিকে ঘিরে নতুন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আরও সদস্য সংখ্যা বাড়ানো হবে। যারা নদীর ওই পারে চরাঞ্চলে যারা থাকে সেই জায়গাগুলোতে আমাদের যে পোস্টগুলো থাকে, বিওপি থাকে, সেখানে আমাদের জনসংখ্যাটা এমনিতেই একটু তুলনামূলকভাবে বেশি থাকে। তার চেয়েও বড় কথা, আমাদের এখানে যে চরাঞ্চল এলাকাতে খুব একটা কাঁটাতারে বেড়া নেই, তো যার কারণে তাদের সার্বিক নিরাপত্তাটা দেখার দায়িত্বটা কোনো পরোক্ষভাবে আমাদের উপরেই চলে আসে। 24 ঘন্টা আমাদের বিজিবি সদস্যরা কিন্তু এই শূন্য লাইনের এলাকার পাশেই থাকে। এছাড়া সীমান্ত জটিলতায় স্থানীয়দের যোগাযোগ দুর্ভোগ লাঘবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর কাছে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি।
মৌ খন্দকার, নিউজ 24, রাজশাহী। যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের সাথে বাংলাদেশে পাওয়া নতুন স্ট্রেনের মিল থাকলেও এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, এমনটি বলছে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। দেশীয় বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে এই করোনা ভাইরাস বারবার ধরন পাল্টাচ্ছে, আর এই বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে বাংলাদেশের। আরো জানাচ্ছেন শাহালি জয়। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেনের বিষয়েও এখন আলোচনা চলছে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যা যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যপূর্ণ ভাইরাসের সঙ্গে মিলে যায়। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, এ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে ইউকেতে বা সাউথ আফ্রিকাতে যে ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে কোথাও কোনো প্রমাণ নাই যে অনেক মানুষ মারা যাচ্ছে বা ডিজিজ অনেক বেশি মারাত্মক আকারে হচ্ছে, সেটা হচ্ছে না। কিন্তু এটা নর্মাল, যেটা আমাদের দেশে এরকম করোনা ভাইরাস হলে 80 থেকে 90% মানুষ ঘরে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন এবং মাইল্ড সাইন সিম্পটম হচ্ছে, সেরকমই ইংল্যান্ডও সেটাই হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, চরিত্রের পরিবর্তন যে কোনো ভাইরাসেরই ধর্ম, করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা আসলে মেজর কোনো পরিবর্তন পাইনি, আমরা কিছু পরিবর্তন পেয়েছি যেগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা আমাদের এখানে হচ্ছে, এবং সেটাতে আসলে সংক্রমণ সক্ষমতা বা সিভিরিটি বাড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্স প্রথম যেটা হয়েছে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা মহামারী যেগুলো হয়েছে সেগুলো কালক্রমে সাধারণ ইনফ্লুয়েঞ্জা পরিণত হয়েছে। বাজারে যেসব টিকা মিলছে তা পরিবর্তিত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করবে বলেও জানান বিজ্ঞানীরা। পর্যন্ত গ্রেট ব্রিটেন বা অ্যাস্ট্রাজেনিকার বা ফাইজারের যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, সেখানে ভ্যাকসিনেশনে কোনো সমস্যা তৈরি করবে না। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে যতটুকু পরিবর্তন হয়েছে টিকাটা কাজে লাগছে। বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গবেষণা কম হওয়াতে নতুন ভাইরাস নিয়ে পরিস্থিতি অনুধাবন করতে সমস্যা হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে করোনায় দেশে একদিনে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,397 জনের। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,695টি, এর মধ্যে শনাক্ত 1,163 জন। এখনো পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 5,07,265 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,113 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 4,48,803 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 8.49%। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আবারও বিপাকে বিশ্ববাসী। যুক্তরাজ্যে এর পর নতুন স্ট্রেনের দেখা মিলেছে নাইজেরিয়ায়। এদিকে সারা বিশ্বে বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি লকডাউনে গেছে বহু দেশ। জারি হয়েছে বাড়তি স্বাস্থ্য সতর্কতা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট আসলেই ঢুকতে দেয়া হবে বলে জানানো হয়েছে। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় 2 লাখ মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। এই অবস্থায় অচিরেই দেশটির মোট সংক্রমণ 2 কোটি পার করবে বলে আশঙ্কা। এমন অবস্থায় যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপে সোমবার থেকে ভ্রমণ সতর্কতা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে করোনা টেস্টে নেগেটিভ না আসলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইভাবে চীনের বাইরে ভ্রমণকারীদের জন্য 21 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে হংকং। করোনার নতুন ধরন শনাক্তের পর বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এ সময় ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলেই থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী 21 দিন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেছেন এমন কারো হংকংয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভাইরাসের নতুন স্ট্রেনটি মূল ভাইরাস থেকে 70% বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার পর ভাইরাসটির সন্ধান মিলল নাইজেরিয়ায়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে ক্রিসমাসের আগে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন জারি হলেও অন্যান্য দেশগুলোতে ব্যাপকভাবে চলছে ক্রিসমাস শপিং ও অনুষ্ঠান। ব্রাজিলে একদিনে নতুন করে 60,000 সংক্রমিত হলেও কমেনি উৎসবের কেনাকাটা।
নাহিদ জিহান, নিউজ 24। চলতি বছরের শেষে ব্যাপকভাবে ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফাইজারের করোনা টিকার প্রথম চালান পৌঁছে গেছে কোস্টারিকা ও চিলিতে। একই দিনে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়া। আর আর্জেন্টিনায় পৌঁছে গেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রথম চালান। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা ভাইরাসের বিরুদ্ধেও ভ্যাকসিনগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে এখনও প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। বুধবার কোস্টারিকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার থেকেই টিকাদান শুরু করে দিয়েছে দেশটি। আগামী সপ্তাহে 10,725 ডোজের পরবর্তী চালান প্রত্যাশা করছে তারা। বৃহস্পতিবার ফাইজার ভ্যাকসিনের 10,000 ডোজের প্রথম চালান পৌঁছেছে চিলিতেও। আর টিকা হাতে পেয়েই মারাত্মকভাবে সংক্রমিত এলাকার স্বাস্থ্যকর্মীদের শরীরে তা প্রয়োগ শুরু করেছে কর্তৃপক্ষ। 24 তারিখ থেকে তৃতীয় ইউরোপীয় দেশ হিসেবে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়াও। প্রথম ইউরোপীয় প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যানা ব্র্যানাবিক। কুয়েতেও টিকাদান শুরুর পর ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। লাতিন আমেরিকার মেক্সিকোতেও ব্যাপক পরিসরে চলছে ভ্যাকসিন প্রয়োগ। আর্জেন্টিনাতে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের 3 লাখ ডোজের প্রথম চালান। খুব শিগগিরই টিকাদান শুরু করবে তারা। আর নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য জনসন অ্যান্ড জনসন ও ফাইজার ভ্যাকসিন আমদানি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা মোকাবেলাতেও অনুমোদিত ভ্যাকসিনগুলো কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তারা। নিবিড় আমিন, নিউজ 24। ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে 75 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জারে 8 কেজি 96 গ্রাম সাপের বিষ পাওয়া যায়। এর আনুমানিক মূল্য 75 কোটি টাকা। র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় 6 সদস্যকেই গ্রেপ্তার করে র্যাব। নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং দুষ্প্রাপ্য সাপের বিষ আমরা উদ্ধার করতে সক্ষম হই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75 কোটি টাকার মতো, এবং আমরা সর্বমোট 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। বহির্দেশে অর্থাৎ পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যেই তারা এই ধরনের নিষিদ্ধ সামগ্রীগুলো সব সমন্বিত করেছিল। করোনাকালের স্থবিরতা কাটিয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ। বিভিন্ন জেলা উপজেলায় সম্মেলন এবং সম্মেলন হয়ে যাওয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কাজও চলছে এই মুহূর্তে। অঙ্গ ও সহযোগী সংগঠন সহ উপকমিটির পূর্ণাঙ্গের কাজও শেষ করে ফেলেছে ক্ষমতাসীনরা। একই সাথে উপজেলা ও পৌর নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত সময় পার করছে দলের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে চলতি বছরের মার্চের পর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটাই ভাটা পড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। তবে দেশব্যাপী ত্রাণ বিতরণ, ধান কাটা সহ অন্য কাজে কাটে ব্যস্ত সময়। করোনাকালে এ পর্যন্ত প্রায় 700 নেতাকর্মী মারা গেছে আওয়ামী লীগের। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা উপজেলা সম্মেলন, নির্বাচনী প্রচারণা, সম্মেলন হওয়া ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটির গঠন সহ নিজেদের ঘর গোছাতে সর্বোচ্চ সময় দিচ্ছে দলটির সাংগঠনিক 8টি টিম। এমনটাই বললেন দলের কেন্দ্রীয় নেতারা। হাজার হাজার মানুষকে জড়ো করে সম্মেলন করিনি, কিন্তু সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ঘরোয়াভাবে বসে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে কয়েকটা সম্মেলন আমি নিজে গিয়েছিলাম কালিয়াকৈরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে। 8টা টিম গঠন করা হয়েছে। সেই টিমগুলি তাদের নিজের নিজের এলাকায় আমরা কাজ শুরু করেছি। জেলা উপজেলা পৌরসভাগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি। যদিও করোনাকালীন সময়ে অনেক সীমাবদ্ধতা আছে, সে কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষা বিধির অনুশাসনগুলোকে আমরা মেনে আমরা কাজ করতেছি। সম্মেলন সহ পূর্ণাঙ্গ কোনো কমিটিতে কোনোভাবে যেন অনুপ্রবেশকারী আসতে না পারে সে বিষয়ে সতর্ক কেন্দ্র। আমাদের দলে কিছু কিছু নেতাকর্মী, যাদের মধ্যে অনেকে অনুপ্রবেশকারী, তারা অন্যান্য দল থেকে দলে যোগদান করে এমন এমন কাজ করেছে যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং আমরা এখন এই ব্যাপারে, সার্বিক ব্যাপারে, দলীয় শৃঙ্খলার ব্যাপারে, অনিয়মের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে, তাদের ব্যাপারে আরো শক্ত অবস্থান নিয়েছি। আমাদের সংগঠনের
ভিতরে যারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আমরা তালিকা দেখে তালিকা অনুযায়ী বের করে দিই। এরপরও যদি কোনো অনুপ্রবেশকারী থাকে ধরা পড়ে আমরা তাকে দল থেকে আমরা বের করে দিই। এটা আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ। মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব জেলা উপজেলা সম্মেলন শেষ করার জন্য কেন্দ্র থেকে নির্ধারিত 8 বিভাগের 8টি টিমের দায়িত্বপ্রাপ্তরা ছুটে বেড়াচ্ছেন দেশব্যাপী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কমিটি ও সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজপথে শীর্ষ নেতাদের এক কাতারে অবস্থান, এমনটা মনে করেন দলটির তৃণমূল নেতারা। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলে সংকটের কথা স্বীকার করলেও তৃণমূলের এই বক্তব্যের সঙ্গে একমত নন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমির জানাজার দিনে 14 ডিসেম্বর সকাল 10টার দিকে হঠাৎ করেই সরকার পতনে রাজপথে অবস্থানের ডাক দেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। ওই দিনের আগে ও পরে 3 দিনে প্রেস ক্লাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকার পতনে বেশ কড়া বক্তব্য রাখেন বিএনপি এবং দলটির শুভাকাঙ্ক্ষী এমন বেশ কয়েকজন নেতা। যুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই রক্ত বাস্তব। 14 ডিসেম্বর বিকেলে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ করে বিএনপি। সরকার পতনের আন্দোলনের ডাক আর সরকার বিরোধী বক্তব্য দেয়া বিএনপি নেতাদের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় কি, এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েন তৃণমূল নেতারা। যদিও ওই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চান না এই নেতারা, তবে তৃণমূলের নেতারা মনে করেন শীর্ষ নেতাদের ভেদাভেদ ভুলে রাজপথে নামা উচিত। মানে সামনে থেকে উপস্থিত থাকতে না পারলে যতই হোক না হোক নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা যায় না। একটাই প্রবলেম আমরা যেটা দেখি তৃণমূল থেকে, এটা বিএনপি নীতি নির্ধারকদেরকে এক কাতার এক সারিতে রাজপথে দাঁড়াতে হবে, তাহলে তৃণমূল সেভাবে ঝাঁপিয়ে পড়বে। যারা একটু অভিজ্ঞ আছে, প্রবীণ আছে এবং স্থানীয় ঢাকার লোকদেরকে যদি নেতৃত্ব প্রোভাইড করা যায়, সেক্ষেত্রে দল অনেক বেশি ইউটার্ন নিয়ে দাঁড়াবে। সমন্বয়ের একটা অভাব, আর সেকেন্ড থিং যেটা সমন্বয় করতে গিয়ে যেই পরিবেশটা দরকার সেই পরিবেশের একটা বাধা আছে। আর শীর্ষ নেতারা বলছেন পথে নামার তাড়াহুড়ো নেই, সঠিক সময় ও কৌশলের জন্যই অপেক্ষা করছে বিএনপির হাইকমান্ড। সংগঠনের দরকার আছে আন্দোলন পরিচালনার জন্য, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক আন্দোলন তো গণতান্ত্রিক পরিবেশ লাগবে। জনগণের ভাষা বুঝে যদি জনগণের মনের কথা যে বলবে তার নেতৃত্বে কিন্তু আন্দোলন সফল হবে। কমিটি পুনর্গঠন করে সাংগঠনিক শক্তি জোরালোর মাধ্যমেই আগামীর আন্দোলনের সফলতা দেখছেন অন্যতম এই শীর্ষ নেতা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারে রুমানা ইয়াসমিন নামে আনসারি বাহিনীর এক সহকারী পরিচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 10টার দিকে কোয়ার্টারের একটি সাবলেট বাসা থেকে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে নারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। লালবাগ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা জানান, গাজীপুরে কর্মরত ওই নারী ঘটনার সময় আজিমপুরের বাসাটিতে একাই ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন এমন সন্দেহ মৃতের স্বজনদের। 37তম বিসিএসে আনসার ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে প্রশিক্ষণে থাকা রুমানা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। রুমানার গ্রামের বাড়ি বগুড়ার কাহালুতে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে রুমানার ময়নাতদন্ত করা হবে বলে জানায় পুলিশ। এখানে তাদের অফিসাররা আছেন, বললেন যে যেহেতু সে একটা জব করে তাদের দায়িত্ব আছে, রিলেটিভ কেউ থাকলে যদি কেউ মামলা করে তার পরবর্তী পর্যায়ে এটাতে আপনার পোস্টমর্টেম হবে, দেন আপনার রেজাল্ট সে সুইসাইড করেছে নাকি এটা অন্য কোনো ইয়ে হয় সেটা জানা যাবে। আত্মীয় স্বজনের মধ্যে জানতে পারলাম যে পারিবারিক একটু কলহ আছে, কলহের জের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। তো এটা পোস্টমর্টেম রিপোর্ট পাইলে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারি, তদন্ত সাপেক্ষে বলা যাবে মূল ঘটনাটা কি করছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 7 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা 11টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাজল। বাইরে অপেক্ষায় থাকা ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। গেল 2 মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করার কথা জানায় বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছিল।
বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বরেণ্য দার্শনিক ডক্টর শ্রীমন মহানব্রত ব্রহ্মচারীর 117তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন তিনি বলেন, সব ধর্মের মানুষের ত্যাগের বিনিময়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ অর্জিত হয়েছে। রাজধানীর হাটখোলায় শ্রী শ্রী জগৎবন্ধু মাঠে আয়োজিত এক আলোচনায় অন্যান্যদের মধ্যে শিল্পপতি দীপক কুমার বড়াল, অতিরিক্ত সচিব ইতি রানী ও নিউজ 24 হেড অফ নিউজ রাহুল রাহা বক্তব্য রাখেন। এর মুক্তিযুদ্ধে যেমন রহিমের রক্ত আছে তেমনি রামের রক্ত আছে। এই স্বাধীনতা সকলের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। আমি বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি এই দেশে সাম্প্রদায়িকতা থাকবে না। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে সবজি সহ বিভিন্ন তরিতরকারির দাম কমেছে। একই সঙ্গে দাম কমেছে মাছের বাজারে, তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার, বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে বাজারে খুচরা ব্যবসায়ীরা জানান এখন উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। শুক্রবার রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে বড়দিনের সকালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ স্থানীয় সময় শুক্রবার সকাল 6টায় AT&T নামে একটি টেলিকম কার্যালয়ের ভবনের সামনের রাস্তায় সন্দেহজনক ক্যাম্পার ভ্যান পার্ক করে রাখার অবস্থা দেখতে পায়। এর কয়েক মিনিটের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। কর্মকর্তাদের ধারণা উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। রাত 1:22 ভ্যানটি ওই এলাকায় আসে এমন তথ্য ও ছবি টুইটারে পোস্ট করে পুলিশ এই সম্পর্কে জনগণকে আরও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের FBI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্তে নেমেছে। তদন্ত চলার কারণে বিস্ফোরণস্থল বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে ওই এলাকার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালা উপড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নানা জল্পনা ও আলোচনার পর অবশেষে খুলে গেল ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির জট। বৃহস্পতিবার লন্ডনে এই বিষয়ে এক চুক্তিতে সই করেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। আর টুইটারে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের জন্য একে ক্রিসমাস উপহার বলে মন্তব্য করেছেন। তবে বিরোধী দল লেবার পার্টি বেশ সমালোচনা করেছে এই কাজের। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। বাণিজ্য আলোচনা নিয়ে গেল কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার পর শেষ পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। গত 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য EU থেকে বেরিয়ে যাবার পর শুরু হয় 11 মাসের ট্রানজিশন পিরিয়ড। এ সময়ের মধ্যে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ম্যারাথন আলোচনা চালিয়ে সমঝোতা হলো দুই পক্ষের। বৃহস্পতিবার রাতে টুইটারে 2 হাত উঁচিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে পরে এক ভিডিও পোস্ট করেন তিনি। আমরা আমাদের অর্থ সীমানা, আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি। সবার জন্য এটা আমাদের ক্রিসমাসের ছোট উপহার। 27টি জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার দীর্ঘ ও কঠিন প্রক্রিয়াটি সম্পন্ন হলেও একে মিষ্টি দুঃখ বলে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। সমঝোতার পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুবই ভালো একটি চুক্তি হয়েছে। তবে এই চুক্তির সমালোচনা করে বিরোধী দল লেবার পার্টির নেতা কের স্টেমার বলেছেন, পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী জনসন খুবই সংকীর্ণ একটি চুক্তির দলিল পেশ করতে যাচ্ছেন। এদিকে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়া সুখবরে মিশ্র প্রতিক্রিয়া জানালেও বেশিরভাগ ব্রিটেনবাসী একে স্বাগত জানিয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর।
কোভিড বাস্তবতাকে মাথায় রেখে স্বল্প পরিসরে ক্লাবের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের উৎসব আয়োজন করেছিল বসুন্ধরা কিংস। ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনের মধ্যমণি ছিলেন দলের হেড কোচ ও 3 বিদেশি ফুটবলার। ক্লাবের এমন আয়োজনে খুশি তারা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। কারো প্রিয়জন আবার কারো রক্তের বাঁধনরা আছেন হাজার মাইল দূরে। পেশাগত দায়িত্ব পালনের বাধ্যবাধকতায় এই উৎসবের সময়ও প্রিয়জনদের কাছে আনতে পারছেন না খেলোয়াড়দের অনেকে, কারণ কোভিড বাস্তবতা। বড় পরিসরে না হলেও এই ফুটবলারদের মনে উৎসবের কিছুটা ছোঁয়া দিতে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের এমন আয়োজন। কেক কেটে উৎসব, সঙ্গে ছোট্ট উপহার। এমন আয়োজনের সঙ্গে অপরিচিত রবিনহোর 1 বছরের ছোট্ট শিশু থেওর মনেও যেন লেগেছে উৎসবের রং। স্পেনে থাকলে এখন হয়তো ভাই বোনদের সঙ্গ পেতাম, সময়টা অন্যরকম কাটতো। সেটি হয়নি পেশাগত কারণে, সঙ্গে কোভিড পরিস্থিতি। তবে এখন প্রতিকূল সময়েও ক্লাব কর্তৃপক্ষ আমাদের আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে। এটি আমাদের জন্য বড় পাওয়া। সবাই সুস্থ থাকুক, এটাই চাওয়া। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। অস্কার বাংলাদেশের এই আতিথেয়তার সঙ্গে পরিচিত, তবে নতুন ফরেন রিক্রুটরা হয়েছেন অবাক। ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজনে বেজায় খুশি রাউল ফার্নান্দোজরা। অনেকটাই অবাক হয়েছি। ক্লাব কর্তৃপক্ষ আমাদের জন্য এমন আয়োজন করেছে, তাই কৃতজ্ঞতা। ভালো সময় কাটালাম। খুবই ভালো সময় কাটিয়েছি। ক্লাবকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। কেক কেটে এমন আয়োজনের শেষে সবাইকে শেষ করছি এখনকার সংবাদ। সঙ্গে থাকবেন। এতক্ষণ ধন্যবাদ সবাইকে।